গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমরা তিনজন মিলে যাচ্ছি কোথায় জানো? চিকেন কিনতে। এটা আবার দেশি চিকেন না, এটা অন্যরকম চিকেন। না ব্রয়লার না পোলট্রি, ঠিক আছে? এটা একটা অন্য একটা নাম আছে। নামটা নাই পরেই বলি চলো। তাই ৭ সমুদ্র ১৩ নদী পার করে আমরা এখন যাচ্ছি চিকেন কিনতে। একটু অন্যরকম চিকেন, খেতেও অন্যরকম। তো চলো আগে যাওয়া যাক। বাপরে বাপ! তো এই যে আমরা চলে এসেছি ৭ সমুদ্র ১৩ নদী পার করে চিকেন কিনতে। না পোল্ট্রি না ব্রয়লার, দেখতে পাচ্ছ? এটা অন্য মুরগি। তো এই মুরগির মাংসটা খেতে একটু শক্ত শক্ত লাগে। ও বলে দিই, লেয়ারও কিন্তু নয়, ঠিক আছে? এটার একটা অন্য নাম আছে, যেটা আমি এখানে এসে শুনেছি। তো এই যে মাংস কেটে নিয়ে চলে এসেছি, এখানে ২ কিলো মতো মাংস আছে। তো প্রথমে ভেবেছিলাম মাংসটা থেকে বোনলেস পিসগুলো বার করে নেব। বার করে সেটাকে দিয়ে পকোড়া বানাবো। তো সেই জন্য আমি প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম ভালো করে। ভেবেছিলাম আর্ধেকটা তুলে রাখবো আর আর্ধেকটা রান্না করব। ২ কিলো যেহেতু মাংস রয়েছে, তাহলে ১ কিলো তুলে রাখবো আর ১ কিলো রান্না করব। শুধু বোনলেস পিসই যে আমরা পকোড়া করি তা কিন্তু নয়। আমরা কিন্তু এই যে হাড়ওয়ালা যে মাংসগুলো থাকে এগুলো দিয়েও পকোড়া করি। আমার মনে হয় বোনলেস চিকেনের থেকে হাড়ের যে মাংসগুলো থাকে ওই দিয়ে পকোড়া করলে বেশি ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। কারণ আমার যখন পকোড়া খেতে ইচ্ছা করে আমি নিশুর বাবাকে বলি, চিকেন নিয়ে আসো লেগ পিস। তো একটা গোটা গোটা লেগ পিস নিয়ে আসে। তো সেখানে মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে দুটো করি, একটা লেগ পিস দুটো হয়। তো তার সেইটা পকোড়া বানালে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। মানে বোনলেস পিসের থেকে লেগ পিসের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখো। আর হ্যাঁ, এই যে মুরগিটা নিয়ে এসেছি, এটা আমি খেয়েছিলাম আমার বান্ধবী কাম দিভাই বলতে পারো। তো এরকম একটা, যেহেতু আমার থেকে বয়সে বড় সেই জন্য দিভাই বলেই ডাকি আমি। কিন্তু বান্ধবী আর কি। তো যাই হোক, তো ওখানে খেয়েছিলাম, রান্নাটা আমিই করেছিলাম। খেতে খুব ভালো লেগেছিল। পোল্ট্রি মুরগির, ব্রয়লার মুরগি বা লেয়ার বলো, এগুলোর থেকে অনেক টেস্টি, অনেক টেস্টি। শুনেছি এখানে এই দিদিভাইয়ের বাড়ি থেকেই যে এটা নাকি ওইখানে বিয়ে থাওয়ায় রান্না করা হয়। পুরো দেশি মুরগির মতো খেতে লাগে। কিন্তু দেশি মুরগি না, না পোল্ট্রি, না লেয়ার, না ব্রয়লার। তো তোমরা কমেন্ট করে বলো তো এটা কিসের মুরগি? ঝটপট করে কমেন্ট করে বলো। তো চলো এটাকে আমি রান্না করে নিই। প্রথমে আমি মাংসটাকে ভালো করে তেল, লবণ, হলুদ তো মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল। গরম করেছি, তারপর একটু লবণ দিয়েছি। কেন বলো তো? যাতে তেলটা না ছেটে। তারপরে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা দিইনি কারণ আমার মেয়ে ছোট, সেই কারণে। তো তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে আমি মাংসটা দিয়েছি। মাংসটা দিয়ে হালকা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব, যাতে টমেটোটা ভালো করে এর সঙ্গে মাংসের সঙ্গে ভাজা ভাজা হয়ে যায়। তো টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা, রসুন আর হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, দেখেছো? আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কি করব, এই মশলাটার সঙ্গে মাংসটাকে ভালো করে কষাবো। 80% কুক করব। তারপরে আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যখন আমি তেল হলুদ মাখিয়েছিলাম তখন পরিমাণ মতো হলুদ আমি দিয়েছিলাম, যাতে মাংসে যেটুকু লাগে। কিন্তু ঝোলের জন্যও তো হলুদ দিতে হবে। তো সেই জন্য আমি হলুদটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই যে গুঁড়ো মশলাগুলো, এই যে জলটা দিয়ে, মানে এটা হচ্ছে মশলারই জল, এই মিক্সচারে মশলা করেছিলাম। তো এই মশলার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, মাংসটার মধ্যে মশলাটা দিয়ে দেবো। এতে কি হবে, মশলাটা পুড়বে না, ভালো কুক হবে। এবার আমি 100% এটাকে কষিয়ে নেব। ভালো করে লাল লাল করে কষিয়ে নেব, যাতে মাংসটা ভালো করে কষা হয়। মাংস যত ভালো করে কষানো হবে তত কিন্তু টেস্ট হবে। আর আমি কিন্তু এর মধ্যে আলু দেবো। আলুটা কিন্তু আমি আগে থেকে ভাজিনি, তোমরা খেয়াল করেছো? কিন্তু এর মধ্যে আলু যাবে। হ্যাঁ, আমি আলু ভেজে মাংসতে দিই না। কারণ আমি যখন ছোট ছিলাম, আমি আমার দিদাকে দেখেছিলাম যে আমার দিদা মাংসতে আলু দিত, ভেজে দিত না। এই যে কারণ কি, আমার দিদা বলতো আলু না ভেজে দিলে স্বাদটা আরো বেশি লাগে।
মসলা দিয়ে খানিকক্ষণ মাংস যখন 80% কষানো হয়ে যাবে, সমস্ত মসলা দিয়ে 80% কুক হবে, তখন আলুটা দিতে হবে। তাহলে কি হবে, আলুটা না ভাজলে আর যে 20% কুক বাকি থাকে, সেটা আলুটা দিয়ে কষালে কি হবে, আলুর মধ্যে লবণ, হলুদ, মসলা সব ঢুকে যাবে। তো তোমাদেরও বলছি, যারা আলু ভেজে রান্না করো, তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো আলু, খুব ভালো লাগবে। সত্যি ভাজে খাওয়ার থেকে এইভাবে কাঁচা আলু দিয়ে কষিয়ে রান্না করাটা একবার করে ট্রাই তো করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এবার আমি ঢাকা দিয়ে দেবো আর 20% কুক করে নেবো। আর দেখো সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই মাংসটার মধ্যে কিন্তু গরম জল দিতে হবে। তো বলো তো কে বুঝতে পেরেছো এটা কিসের মাংস? কমেন্টটা কি করলে? ঝটপট করে কমেন্ট করে বলো, ঠিক আছে? তো এই যে দেখো জল গরম হয়ে গেছে, মাংস আমার কষানো হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেছে কি করে বুঝবো? এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মা বলতো, কষানোর পর দেখবি তেল ছেড়ে দিয়েছে আর চটপট চটপট করে আওয়াজ হবে, তার মানে তোর কষানো কমপ্লিট হয়ে গেছে। তো সেইভাবেই আমি করি। তো যখন দেখলাম চটপট চটপট করে আওয়াজ হচ্ছে, তার মানে মাংস কষানো হয়ে গেছে। তারপরে আমি দিয়েছি গরম জল ঢেলে। এবার আলুটা সেদ্ধ হয়ে গেলে, গামাখা গামাখা হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নেবো। আর এক সাইডে দিয়েছিলাম আমি আলু ভাজা করতে। আলু ভাজা এই জন্য, যদি মাংসের ঝাল হয় তাহলে আমার মেয়ে খেতে পারবে না। তো আলু ভাজাটা থাকলে আমার মেয়ে খেতে পারবে, সেই জন্য আলু ভাজা করেছি। আর দেখো লাস্টে একটু দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা আমি দিই না, যেহেতু আজকে ধনেপাতাটা ঘরে নেই, সেই জন্য ভাবলাম একটু গরম মশলা দিই। তো এই জন্য দেওয়া। নাহলে খুব একটা গরম মশলা আমি মাংসে ইউজ করি না, না খাসির মাংসে না মুরগির মাংসে। আর এটা তো স্পেশাল মাংস। দেখো আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা দিইনি, তারপরেও আমার মাংসের কত সুন্দর কালার এসছে। হুম, সবাই তোমরা বলবে টমেটো দিয়েছো না ওই জন্য। না বাবু, টমেটোর জন্যও না। মাংসের কালার ভালো হয় কেন জানো? যত সুন্দর করে কষাবে তত সুন্দর কালার আসবে। তো যাই হোক, মুরগিটার নাম বলেই দিই, মুরগিটার নাম হচ্ছে হ্যাচারি মুরগি। কে হ্যাচারি মুরগির মাংস খেয়েছো আমাকে কমেন্ট করে বলো প্লিজ। আর একবার এইভাবে বানিয়ে খেয়েও, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের মতো